টাকা দেবে? যা খাওয়ার তোমরা খাবে, যা বিল হয় আমি দিব। ঠিক আছে, এখন তাহলে ঘুমাই। ঘুমানোর আগে এক কাজ করো, এই নাও এই জামা কাপড়গুলো পরে ফেলো, আমি এগুলো পরে ফেলতেছি। সাগর মাথা চুলকাতে চুলকাতে বলতে লাগলো। আমার একটা কথা ছিল, রাখবেন? কি কথা বলো? আজকে রাতে যদি আপনি শুধু এই ছোট ছোট ড্রেসগুলো পরে ঘুমাতেন তাহলে খুব ভালো হতো। ওরে পিচ্চি, আমি তো ভাবলাম তুমি কচি খোকা, তুমি সব বোঝো না। এখন তো দেখি তুমি আমার থেকেও বেশি রোমান্টিক। না তা না, এখন তো তুমি আমার বউ, তাই না? সো আমি যেভাবে চাই আমার বউকে সেইভাবে রাখতে পারবো। এখন তোমার ইচ্ছা, যদি তুমি থাকতে চাও তো থাকো, আমি যেভাবে বলেছি। ঠিক আছে, আমি ড্রেস খুলতেছি তোমার সামনে। সাগরের দুই গাল টেনে ধরে তিশা বলতে লাগলো। এই বলে তিশা তার ড্রেস খুলতে লাগলো। এদিকে সাগর চোখগুলো বড় করে তিশার দিকে তাকিয়ে আছে। এদিকে তিশাও সাগরকে তার দিকে আকর্ষণ করার জন্য বলতে লাগলো। কি ব্যাপার, এভাবে তাকিয়ে না থেকে তুমি চাইলে ধরে দেখতে পারো, এতে কেন আমার আপত্তি নেই। না, এখন আমি কিছুই করব না, চলেন গিয়ে ঘুমাই, অনেক দেখে ফেলেছি। হ্যাঁ চলো। তিশা বিছানায় শুয়ে পড়তে সাগর তিশার উপর শুয়ে পড়ল। এদিকে তিশা সাগরের মাথায় হাত বুলিয়ে দিতেছে আর বলতেছে। আচ্ছা সাগর, একটা কথা বলো তো, তুমি কি সবকিছু বুঝো না বুঝার ভান করে থাকো? না, আমি কিছুই বুঝি না। ও একটু আদর করবে। হ্যাঁ করতে তো চাই, কিন্তু কোনটা করব, কিস নাকি অন্যটা? তোমার যেটা ইচ্ছে সেটাই করো। এই বলে তিশা সাগরের ঠোঁট জোড়া তার দখলে করে নিল। বেশ কিছুক্ষণ কিস করার পর সাগর নিজেকে সামলাতে না পেরে আস্তে আস্তে তিশার পেটের নিচের দিকে যেতে লাগলো। নাভির কাছে এসে সাগর থেমে গেল। গভীর মনোযোগ দিয়ে সাগর তিশার নাভিটা দেখতে লাগলো। এদিকে তিশা সাগরের তামাশায় দেখতেছে সাগর কি করতেছে কি করতেছে না। সাগর একভাবে তাকিয়ে আছে তিশার নাভির দিকে, চোখ যেন সরতেছে না তার। এমন সময় তিশা বলে উঠল। কি ব্যাপার, এইভাবে আমার নাভির দিকে তাকিয়ে কি দেখতেছো সাগর? তুমি চাইলে এখানে কিস করতে পারো, আমি বাধা দেব না তোমাকে। তিশার কথা শুনে সাগর গভীরভাবে একটা চুমু দিল তিশার নাভিতে। মা। তিশা কিছুটা কেঁপে উঠল, সাথে সাথে সাগরের মাথা ধরে তার নাভির সাথে চেপে ধরল। বেশ কয়েক মিনিট পর ছেড়ে দিতেই সাগর আরেকটু নিচের দিকে যেতে লাগলো। লিজেন্ডরা বুঝে গেছেন পরে কি হয়েছে, আমাকে আর কিছু বলতে হবে না। দীর্ঘ 4 ঘন্টা আদর করার পর সাগর ক্লান্ত হয়ে তিশার বুকের উপর শুয়ে পড়ল। সকাল 10টা। এমন সময় তান্না এসে ডাকতে লাগলো। দুলা ভাই, আপু আর কত ঘুমাবে? সকাল 10টা তো বেজে গেছে, এখনো ওঠো। আম্মু আব্বু ডাকতেছে তোমাদের খাবার খাওয়ার জন্য। তিশা ঘুমো ঘুমো চোখে বলতে লাগলো। তানহা, তুই গিয়ে আব্বু আম্মুকে বল খাবার খাওয়ার জন্য, আমরা একটু পর আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসো। তানহা চলে যেতেই তিশা তার নিজের দিকে তাকালো। পুরো শরীরে একটা কাপড় নেই, থাকবেই বা কি করে? রাতে যা হয়েছে তিশা তো কল্পনাও করতে পারছে না যে পিচি এতক্ষণ আদর করতে পারবে। সাগরের দিকে তাকাতেই দেখতে পেল সাগর এখনো ঘুমাচ্ছে। সাগরের কানে কাছে গিয়ে তিশা বলতে লাগলো। ওই জান এখন ওঠো, সকাল হয়েছে তো, 10টা বেজে গেছে, আম্মু আব্বু ডাকতেছে খাবার খাওয়ার জন্য। তিশা, একটু ঘুমাতে দাও না, সারা রাত আদর করে খুব ক্লান্ত হয়ে গেছি। নিজেরটা আদর করেছেন, আমার তো পুরো কোমর ভেঙে ফেলেছেন। আমার বুঝি কষ্ট হয় নাই? এখন ওঠেন, খাবার খেয়ে এরপর ঘুমাবেন আবার। চলো শালি। এই বলে সাগর তিশাকে কোলে তুলে নিয়ে চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে এসে দুজন নিচে চলে গেল। খাবার টেবিলে বসতেই তানহা বলতে লাগলো। কি ব্যাপার আপু, তোমার ঘাড়ে ওটা কিসের দাগ? তানহার এমন কথা শুনে সবাই চমকে উঠে তিশার দিকে তাকালো। তিশার আম্মু কামারের দাগ দেখে তানহাকে বলতে লাগলো। তানহা, কি হচ্ছে? এসব খাবার খাও তাড়াতাড়ি। তোমাকে বলেছে নাকি কেউ যে এসব দেখার জন্য? তানহার কিছু বলল না। এদিকে সাগর মাথা নিচু করে খাবার খেয়ে চলে গেল তিশার রুমে। সাগর যাওয়ার কিছুক্ষণ পর তানহা চলে গেল তার বোনের রুমে। গিয়ে দেখে সাগর শুয়ে আছে বিছানায়। সাগরকে শুয়ে থাকতে দেখে তানহা মিটিমিটি হাসতে হাসতে বলতে লাগলো। দুলা ভাই, বুঝি রাতে আপুর সাথে ভালোই রোম্যান্স করেছেন, তাই না? এখন খুব ঘুম পাচ্ছে, তাই তো? আচ্ছা ঘুমান, এখন সন্ধ্যায় না হয় আপনাকে নিয়ে ঘুরতে যাব। তোমার বোনকে আদর করবো না তো কাকে করব? তবে সিনিয়র তো একটু বেশি আদর করে ফেলেছি, আবার তোমার বোনও একটু বেশি আদর করে ফেলেছে আমাকে।
আপনাদের জুটিটা বেশ ভালোই হয়েছে। তবে একটা কথা, খুব তাড়াতাড়ি যেন একটা খুশির খবর শুনতে পাই। এখন না, আরও 2-3 বছর যাক, এরপর বাচ্চা নেওয়ার প্ল্যান করব। কারণ এখন আমি পড়ালেখা করতেছি, আর একবার 2 বছর পড়ালেখা করে এরপর আব্বুর অফিস সামলাবো। তখন না হয় বাচ্চা নেওয়ার প্ল্যান করব। কি বলো তুমি? যেই তানহা কিছু বলতে যাবে এমন সময় পিছন থেকে তিশা বলে উঠল। কিরে তানহা, তোর দুলাভাইকে বিরক্ত করছিস কেন? যা রুমে যা, তোর দুলাভাই এখন ঘুমাবে, বিকেলে উঠে আড্ডা দিবে। জামাই পায়ে এখন বোনরা বকাঝকা করতেছে। দুলা ভাই, আপুকে কিন্তু একটু বেশি শাসন করবা, আমাকে শুধু বকা দেয়। আমি তো এসেছিলাম সামান্য মাত্র একটু গল্প করতে তোমার সাথে, আর দেখো আপু আমাকে এসব বলতেছে। আচ্ছা, তুমি রুমে যাও, আমি তোমার আপুকে বলে দেবো নে, যাতে আর তোমাকে বকা না দেয়। ঠিক আছে দুলা ভাই, এখন ঘুমান তাহলে। তানহা চলে গেল। এদিকে তিশা দরজাটা লাগিয়ে দিয়েছে, সাগরকে তার বুকের মাঝে নিয়ে ঘুমিয়ে গেল। বিকাল 3টা, এমন সময় ঘুম ভাঙল সাগরের। তাকিয়ে দেখে তিশা এখনো ঘুমাচ্ছে। তাই সাগর তিশার জামাটা আস্তে আস্তে উপরে উঠাতে লাগলো। বেশ কিছুটা ওঠানোর পর যে সাগর তিশার নাভিতে কিস করতে যাবে এমন সময় তিশা বলে উঠল, সাগর প্লিজ, এখন কিছু করো না, আমি আর পারবো না এখন। প্লিজ কিছু করো না, আমার পুরো শরীর ব্যথা করতেছে। এখন যদি কিছু করো তাহলে আমি বিছানা থেকে আরও উঠতে পারবো না। ঠিক আছে, আমি আর কিছু করব না। এক কাজ করো, ঘরে যদি নাপা থাকে তাহলে একটা নাপা ট্যাবলেট খেয়ে নাও, তাহলে ব্যথা কমে যাবে। হ্যাঁ যাও, এখন ফ্রেশ হয়ে নাও, আমিও উঠি বিছানা থেকে। হ্যাঁ ওঠো। তিশা বিছানা থেকে উঠে গেল। এদিকে সাগর ফ্রেশ হয়ে বাইরে আসতেই তিশা ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে আসতেই দুজন নিচে নেমে গেল। সোফায় বসতেই তিশার আম্মু এসে সাগরের হাতে 1 গ্লাস দুধ ধরিয়ে দিয়ে বলতে লাগলো, সাগর, এই নাও, এটা খেয়ে নাও। তিশা, তোর জন্য টেবিলে রেখে এসেছি, যা খেয়ে নে। সাগর বাবা কালকে চলে যাবে, আর কয়েকটা দিন থাকো এখানে। না আম্মু, কালকে যেতে হবে, পরের দিন থেকে তো কলেজে যাইতে হবে। তিশারও তো অনেক দিন হয়ে গেছে কলেজে যাই না। এরকমভাবে চললে তো তিশার চাকরিটা চলে যাবে, তাই না? তিশা, তুমি কি বলো? আম্মু, সাগর ঠিকই বলেছে। আমি আজকে 1 সপ্তাহ ধরে কলেজে যাই না, কালকে চলে যেতে হবে সাগরদের বাসায়। পরের দিন থেকে কলেজে আবার জয়েন করব। ঠিক আছে, তাহলে যাস। সাগর বাবা, রাতে তোমাদের জন্য কি রান্না করব? তোমাকে তো তেমন কিছু খাওয়াতে পারি নাই। যেটা রান্না করতে পারবেন ওটাই করেন, এত কিছু রান্না করার দরকার নেই। ঠিক আছে, তোমার জন্য আজকে চিংড়ি মাছ এর মুড়ি ঘন্ট করে দিই। ঠিক আছে আম্মু। সাগর আর কিছু বলল না। সাগর মনে মনে ভাবতে লাগলো, শালার আমার কপালটা মনে হয় সোনা দিয়ে তৈরি করেছে। শ্বশুর বাড়ি এসে ভালো ভালো খাবার, বা সিনিয়র বউয়ের আদর, আর কি, আর কিছুই লাগে না। বিকালে সাগর, তানহা আর তিশা চলে গেল পার্কে। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর তানহা বলতে লাগলো, দুলা ভাই চলেন গিয়ে, এখন আমরা ফুচকা খাই। আপু তুমি কি বলো? এখন না, আর একটু পরে যাব। চল ওই দিকটা থেকে ঘুরে আসি। তোমরা যেতে থাকো, আমি তোমাদের জন্য আইসক্রিম নিয়ে আসি দোকান থেকে। এই নাও টাকা, এটা দিয়ে নিয়ে আসো। আমার কাছে আছে টাকা, এখন লাগবে না, যখন লাগবে তখন আমি চেয়ে নিব তোমার কাছ থেকে। ঠিক আছে, যাও। সাগর চলে গেল দোকানে। 2টা কোন আইসক্রিম এনে দুজনকে দিতেই হঠাৎ পিছন থেকে সাগরের নাম ধরে কেউ যেন ডাকতে লাগলো। পিছনে ফিরতেই দেখতে পেল রায়হান আর হাসান দাঁড়িয়ে আছে। ঈশা, তোমরা হাঁটতে থাকো, আমার বন্ধুরা এসেছে, আমি ওদের সাথে একটু কথা বলে আসি। ওদেরকে ডাক দাও, আমাদের সাথে ঘুরতে ঘুরতে না হয় কথা বলো। সাগর তার বন্ধুদেরকে সাথে নিয়ে ঘুরতে লাগলো। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর ফুচকা খেয়ে সবাই বাসে চলে গেল। রাতে খাবার টেবিলে বসে আছে সাগর। এমন সময় তার শ্বশুর বলতে লাগলো, সাগর, তুমি কি কালকে সকালেই চলে যাবে নাকি বিকালের দিকে যাবে? বিকালের দিকে গেলে একটু ভালো হয়। আসলে আমার কয়েকজন কলিগ আসবে তো তোমাদের দেখার জন্য, এর জন্য বলছিলাম আর কি। ঠিক আছে আব্বু, আপনি যা বলবেন তাই হবে। আমরা না হয় বিকালের দিকে যাব, কি বলো তিশা? হ্যাঁ তাই, আমরা না হয় বিকেলের দিকে যাব। রাতে খাওয়া দাওয়া করে তিশা আর সাগর চলে গেল রুমে। দুজনেই দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে খাবার খাচ্ছে সবাই। এমন সময় কলিং বেল বেজে উঠল। তোমরা খাবার খাও, আমি দরজা খুলে দেখে আসতেছি কি এসেছে। তানহা দরজা খুলতেই তিশার আপুর কয়েকজন কলিগ
আসলো ঘরের ভিতর। তাদের দেখে তিশার আপু দাঁড়িয়ে গেল আর বলতে লাগলো, আরে রহমত সাহেব, আপনারা আসবেন আমাকে একবার জানাবেন না? আমি তো ভাবছিলাম আমি নিজেকে আপনাদের নিয়ে আসবো। আমি নিজে গিয়ে আপনাদের নিয়ে আসবো, কিন্তু আপনারাই চলে এসেছেন। বসেন খাবার টেবিলে। স্যার আম্মু, সবার জন্য খাবার দাও। না শরীফ, আমরা এখন কিছু খাবো না, বাইরে থেকে খেয়ে এসেছি। এক কাজ করো, তুমি খাবার খেয়ে আসো, আমরা সবাই বসতেছি। ঠিক আছে, বসো। খাওয়া দাওয়া শেষ হতেই তিশা আপু তার মেয়েকে এবং সাগরকে পরিচয় করিয়ে দিল সবার সাথে। পরিচয় করানো শেষ হতেই সবাই কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে গেল। এদিকে তিশা আর সাগর তাদের ব্যাগপত্র গোছাচ্ছে। এমন সময় তিশার আম্মু আসলো। সাগর, এই নাও, তোমাকে তো আমি কিছু দিতে পারি নাই, এটা আমার তরফ থেকে তোমাকে দিলাম। আম্মু, এসবের কি দরকার ছিল? এটা আপনি তিশাকে দিয়ে দেন, আমার যখন লাগবে তখন আমি তিশার কাছ থেকে নিয়ে নিব। এটা তুমি রাখো, এটা আমার আম্মু আমাকে দিয়েছিল, আমি তোমাকে দিলাম। আমার দুটো মেয়ে, তিশাকে তো বিয়ে দিয়ে দিয়েছি, সে এখন তার ঘর সংসার করবে। কিছুদিন পরে তানহাকেও বিয়ে দিয়ে দেবো। তখন এই বাড়িটা পুরো খালি পড়ে থাকবে, কেউ আসবেও না, কেউ যাবেও না। আর এসব রেখে কি করব? কয়েকদিন পর তো আমরা মরে যাব, তাই তুমি রেখে দাও, ভালো হবে। আম্মু, মরার কথা একবারও বলবেন না। আল্লাহ যার হায়াত যতদিন লিখে রাখছে ততদিনই বেঁচে থাকতে হবে আমাদের। আর কে বলেছে এই বাড়িতে আসবো না? আমি প্রতিদিনই আসবো। আমি আপনার মেয়ের জামাই তো কি হয়েছে, এই বাড়ির একজন ছেলে এখন থেকে আমি। সো অন্য কোনো কথা বলবেন না। এখন তাহলে আমরা চলে যাই। হ্যাঁ চলো, তোমাদেরকে এগিয়ে দিয়ে আসি। তিশার আম্মু তিশা এবং সাগরকে গাড়িতে তুলে দিয়ে চলে আসলো। এদিকে সাগর তিশার হাত ধরে বসে আছে। বেশ কিছুক্ষণ পর তারা চলে আসলো তাদের বাসায়। কলিং বেল দিতেই মিম এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে বলতে লাগলো, বাহ, ছেলে দেখি শ্বশুরবাড়ি থেকে 2 দিন থেকে এসেছে। আম্মু, দেখে যাও, আমাদের সাগর এখন আর পিচ্চি নেই। বিয়ের 3 দিন পরেই সে বড় হয়ে গেছে। যে ছেলে অন্য বাড়িতে একদিন থাকতে পারে না, সেই ছেলে কিনা শ্বশুর বাড়িতে গিয়ে 3 দিন থেকে এসেছে। যাক, ভালোই হয়েছে। যা, এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। এখন আর কিছু বলল না, চলে গেল রুমে। বেশ কিছুক্ষণ পর তিশাও চলে আসলো রুমে। ফ্রেশ হয়ে দুজন বসে আছে খাটে। এমন সময় তিশা বলতে লাগলো, সাগর, একটু আদর করবে এখন? আদর তো করতেই পারে, কাছে আসো। এই বলে সাগর তিশাকে জড়িয়ে ধরে তার ঠোঁট জোড়া তার দখলে করে নিল। এদিকে মিম সাগরের রুমে ঢুকতেই এই পরিস্থিতি দেখে চিৎকার দিয়ে বলতে লাগলো, ওয়াও, কি সিন হ্যাঁ! বাহ বাহ, জুনিয়র দেখি সিনিয়রকে বেশ ভালোভাবেই আদর করছে। হঠাৎ মিমের কণ্ঠ পেয়ে দুজন দুজনকে ছেড়ে দিল। সাগর সামনে তাকাতে দেখে মিম দাঁড়িয়ে আছে। মিমকে দেখে বলতে লাগলো, কারো রুমে ঢুকলে যে একটু নখ দিয়ে ঢুকতে হয় জানিস না তুই? আগে না হয় অবিবাহিত ছিলাম, এখন তো বিয়ে হয়েছে, তাই না? কখন কিভাবে থাকে এটা তো নিজেও জানি না। আরে আমি জানতাম নাকি তোরা যে এইভাবে থাকবি? জানলে তো কখনোই রুমে আসতাম না। তিশা ভাবি, চলো, আম্মু ডাকছে নিচে যাওয়ার জন্য। আর শোন, এত বেশি যে জ্ঞান দিস, আমাকে তুই পারলি না একটু দরজাটা বন্ধ করে নিতে? সাগর, কি শুরু করেছো? দেখো তো, তোমার বোনই দেখেছে, অন্য কেউ তো দেখে নাই। এই তো ভাবি, একদম ঠিক কথা বলেছে। দেখলে তো, আমি দেখেছি, অন্য কেউ তো দেখেনি। এই বলে মিম সাগরকে মুখ ভেঙচি কেটে তিশাকে নিয়ে চলে গেল নিচে। তিনজন বসে গল্প করতেছে। এদিকে সাগর ফোন দিল হাসানকে। কয়েকবার রিং হতেই হাসান ফোনটা রিসিভ করলো আর বলতে লাগলো, কিরে শালা, পার্ক থেকে চলে গেলি? আমাদের একবার বললেও তো পারতি। আমরা কি তোর শালিকে ধরে নিয়ে গেছিলাম যে আমাদের বললি না? আমি জানতাম নাকি তোরা যে চলে গেছিস? জানে কি আর তোদেরকে বলতাম না? যাই হোক, বাদ দে, তোরা এখন কোথায় আছিস সেটা বল। এই তো রতনের চায়ের দোকানে আছি, তুই চাইলে আসতে পারিস। আর আসলে বাইকটা নিয়ে আসিস, একটা জায়গায় ঘুরতে যাব সবাই। আচ্ছা, কিছুক্ষণ ওয়েট কর, আমি এখনই আসতেছি। এই বলে সাগর ফোনটা কেটে দিয়ে চলে গেল নিচে। ডর থেকে চাবিটা নিয়ে যে বাইরে যেতে যাবে, এমন সময় মিম বলে উঠল, ভাইয়া, আসার সময় আমার জন্য ফুচকা নিয়ে এসো।
ভাবি তুমি ভাইয়াকে বলে দাও যাতে ফুচকা নিয়ে আসে। ফুচকা না নিয়ে আসলে আবার পাঠাবো কিন্তু। ঠিক আছে, ফুচকা নিয়ে আসবো নে। এখন যাই তাহলে আমি। সাবধানে যাবে যেখানেই যাও না কেন। সাগর বাইকটা নিয়ে চলে গেল 3 রাস্তার মোড়ে। গিয়ে দেখে তার সকল বন্ধুরা দাঁড়িয়ে আছে বাইক নিয়ে। সাগর যেতেই সবাই যেতে লাগলো একসাথে ঘুরতে। বেশ কিছুক্ষণের মধ্যেই সবাই চলে গেল একটা অনেক সুন্দর জায়গায়, আশেপাশে প্রকৃতি ঘেরা। সাগর কয়েকটা পিক তুলে নিল তার বন্ধুদের সাথে। সন্ধ্যায় বন্ধুগুলো ঘোরাঘুরি করে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তিশা এসে দরজা খুলে দিল। কি ব্যাপার, সে কখন বের হয়েছেন? এতক্ষণ লাগে ঘুরোঘুরি করতে? আর আসার সময় না বলে দিয়েছি ফুচকা নিয়ে আসার জন্য? ফুচকা নিয়ে এসেছেন? হ্যাঁ, এই নাও তোমার ফুচকা। আর একটু অনেক দূরে গিয়েছিলাম তাই দেরি হয়ে গেছে আসতে। আচ্ছা, ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে বসো, সবাইকে খাবার দিতেছি। সাগর ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে বসে পড়ল। খাওয়া দাওয়া শেষ করে চলে গেল রুমে। বসে বসে ফোন টিপতেছে। বেশ কিছুক্ষণ পর তিশা আসলো। দরজাটা লাগিয়ে দিয়ে এসে সাগরের পাশে বসে পড়ল আর বলতে লাগলো, সাগর, কালকে তো কলেজে যাব, তাই না? সবাই তো কম বেশি জানে যে তুমি আমার বর। জানে তো কি হয়েছে? আমি কি বিয়ে করতে পারি না নাকি? তা না, সবাই তো বলবে যে স্টুডেন্ট হয়ে কলেজের ম্যামকে বিয়ে করেছে। তখন তুমি কি বলবে? তখন আমি বলবো যে আমি যদি একটা বুড়িকে নিয়ে সুখে থাকতে পারি তাতে আপনাদের কি? আর সমাজে এমন কিছু লোক আছে তুমি জানো যে মেয়েদের বয়স একটু বেশি হলে তারা সমালোচনা করে। জানি। এখন চলো ঘুমাই, অনেক রাত হয়েছে। সাগর তিশাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে দুজন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেল নিচে। হালকা পাতলা নাস্তা করে 3 জন কলেজের উদ্দেশ্যে রওনা দিল। বেশ কিছুক্ষণের মধ্যে চলে আসলো কলেজে। গেট দিয়ে প্রবেশ করতে যাবে এমন সময় পাশ থেকে একটা মেয়ে বলে উঠল, কিরে পিচ্চি, তুই নাকি তিশা ম্যামকে বিয়ে করছিস? তা আদর করতে পারিস নাকি সেটাও শিখিয়ে দিতে হয়? আদর করতে পারি নাকি পারি না চলেন রুম ডেট করে দেখাই, তাহলেই তো বুঝতে পারবেন আদর করতে পারি নাকি পারি না। সাগরের এমন উত্তর শুনে মেয়েটা মুখ কালো করে ফেল, আর কিছু বলল না। এদিকে তিশা মুচকি হেসে চলে গেল তার কেবিনে। বেশ কিছুক্ষণ পর ক্লাস শুরু হয়ে গেল। দুপুর পর্যন্ত ক্লাস করে সাগর চলে আসলো বাইরে। ক্যান্টিনের দিকে হাঁটা দিতেই তার বন্ধুরা এসে পাশে দাঁড়ালো। সাগরকে ঘিরে ধরে বলতে লাগলো, কিরে শালা, বিয়ে করেছিস সামান্য মাত্র ঘরোয়াভাবে কাজে দেখে? আমাদের একটা ট্রিট দিলি না? এত ফকির তুই? দাঁড়া, আমাদের তো ম্যাডাম হয়, কলেজে কি বলবো? কলেজে কি বলবি মানে যেটা বলার সেটাই বলবি। চল এক্ষুনি গিয়ে ম্যাডামকে ধরি। বিয়ে করেছে আমাদের বন্ধুকে, আর টিট পাবো না আমরা? এটা হয় না। এই বলে রাফি, হাসান, সাগর, মৃদুল, কেয়া, ফারিয়া আরো কয়েকজন মিলে চলে গেল তিশার কেবিনে। সবাইকে একসাথে আসতে দেখে তিশা বলতে লাগলো, কি ব্যাপার, তোমরা সবাই এভাবে জড়সড় হয়ে এখানে এসেছো কেন? সাগর, কি ব্যাপার? তুমিও দেখি ওদের সাথে আছো। কি বলবো ম্যাডাম, বিয়ে করলাম মাত্র 5 দিন হলো, ওদের তো কিছুই খাওয়ানো হলো না, তাই আপনার কাছে ট্রিট চাইতে এসেছে। ওদেরকে বলে দেন কি খাওয়াবেন। ও আচ্ছা, ট্রিট নিবে? আগামী 22 তারিখ আমার বার্থডে, আর মাত্র 5 দিন বাকি আছে। 5 দিন পর তোমরা যেটা খেতে চাইবে সেটাই খাওয়াবো তোমাদের। এখন যাও তোমরা। সাগর, আর 1 ঘন্টা পর ছুটি দিয়ে দেবে কলেজ, তখন বাসায় চলে যাব। আচ্ছা, আমি কলেজে আছি, তুমি ক্লাস করাতে থাকো। ক্লাস শেষ হলে আমাকে একটা ফোন দিও, আমি চলে আসব, যেখানেই থাকি না কেন। এই বলে সাগরকে নিয়ে চলে গেল বাইরে। এদিকে তিশা সহকারী শিক্ষিকা মিস হাসনা খাতুন বলতে লাগলো, বাহ তিশা, তুমি তো দেখি ফাজিলের দিব্যাকে বিয়ে করেছো। কেমন চলতেছে তোমার নতুন জীবন? আসলে হাসনা আপু, সাগর এমনিতেই যতটা ফাজিল ততটাই ভালো। এই 5 দিনে আমি ওর সাথে থেকেছি, ওর সব কিছুই দেখেছি। ওসব দিক দিয়ে আমার জন্য পারফেক্ট। তবে একটু বয়সটা কম, এটা ম্যাটার না। কি বলেন আপনি? একদম ঠিক বলেছো। তোমার দোলা ভাইয়ের আমার থেকে 4 বছরের ছোট। আমরাও তো সংসার করতেছি, বেশ ভালোই চলতেছে আমাদের। সমাজের মানুষ কয়েকদিন কটু কথা বলবেই, এসব কানে দিবে না কখনোই। ঠিক বলেছেন আপু।
তিশা কথা বলে চলে গেল ক্লাস করাতে। কয়েকটা ক্লাস শেষ করে তিশা আবার বাহিরে চলে আসলো। এসে দেখে সাগর শিমুল গাছের নিচে তার বন্ধুদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিতেছে। তিশা হাঁটতে হাঁটতে চলে আসলো সাগরের কাছে। সাগর চলো বাসায় যাই, বিকেল হয়ে গেছে। আর তোমরা রেডি থাকো, এই 5 দিন না খেয়ে থেকো, দেখি কে কতটুকু খাইতে পারো। আর সব থেকে ভালো হবে কোনো হোটেলে গেলে ওই হোটেলের নামটা বলো, আমরা সবাই ওই হোটেলে গিয়ে খাবার খাবো। ঠিক আছে, এই 5 দিন আমরা সবগুলো হোটেলের খাবার টেস্ট করে নেই। কি বলিস তোরা? রাতে একদম ঠিক বলেছে ভাবি। আপনি যান, আমরা 5 দিন দেখি নাই, যেটা ভালো হবে সেটাই যাব। আপনার পকেট পুরো খালি করে ছাড়বো। আমার পকেট খালি করতে গেলে আপনাদের 1 মাস সময় লাগবে। তবে 1 মাস যদি আপনারা পুরো খাবার খান তাহলে মনে হয় হাসপাতালে 1 বছর। সো ভেবেচিন্তে খাবার খাবেন। না ভাবি, একটা যুক্তির কথা বলেছে। আচ্ছা ভাবি, যে খাওয়াটা ভালো হবে ওই খাওয়াটাই খাবো। চলো সাগর, এখন যাই আমরা। সাগর সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল বাসায়। ফ্রেশ হয়ে দুজনে দুপুরে খাবার নিল। ফ্রেশ হয়ে এসে দুপুরে খাবার খেয়ে নিল দুজন। সোফায় বসে বসে টিভি দেখতেছে সাগর, সাগরের আম্মু, সাগরের আব্বু, মিম এবং তিশা। এমন সময় সাগরের আব্বু বলতে লাগলো, সাগর, তুই কলেজের ফাঁকে ফাঁকে না হয় একটু অফিসে গিয়ে আস্তে আস্তে সবকিছু বুঝে নে। আমি আর কতদিন এইভাবে দৌড়াদৌড়ি করব? হ্যাঁ আব্বু, আমি ভাবতেছি কাল থেকেই তোমার সাথে অফিসে যাব। কয়েকদিনের ভিতরেই সব কিছু বুঝে নেব, এরপর তোমাকে রেস্ট করার জন্য বলবো। হ্যাঁ, তাই যেন হয়। আর শোন, মিমের জন্য রাফিককে পছন্দ হয়েছে আমাদের। কেন রাফির কথা বলতেছো? আমার বন্ধু রাফি নাকি অন্যজন? তোর বন্ধু রাফি, তার কথাই বলছি। তার আব্বু আম্মুর সাথে আমরা কথা বলেছি, ওরা মিমকে নিয়ে যেতে রাজি আছে। তো একটু রাফির সাথে কথা বলে নি। যেহেতু তুই ওর ঘনিষ্ঠ বন্ধু, তাহলে তুই ওর ব্যাপারে সব কিছু জানিস। হ্যাঁ আব্বু, ওর ব্যাপারে আমি সব কিছুই জানি। তবে আমি চাই না আপু নিজের অপছন্দের ছেলেকে বিয়ে করুক। মিম আপু, রাফিকে কি তোমার পছন্দ হয়? যদি পছন্দ না হয় নির্দ্বিধায় বলতে পারো, আমরা অন্য ছেলে দেখব। রাফি ছেলেটা ভালো, আমারও রাফিকে পছন্দ হয়, কিন্তু রাফি আমাকে পছন্দ করে না কি করে না এটা জানি না। এখন তুই দেখ ভেবে চিন্তা, আমার ভালো যেখানে হবে সেখানে না হয় আমাকে বিয়ে দিবি, আমি অমত করব না। আচ্ছা, আমি রাফিকে ফোন দিয়ে বাসায় নিয়ে আসতেছি। তোমরা এক কাজ করো, সবার জন্য না হয় রান্না করে নাও, সব বন্ধু বান্ধবরা আসবে। রাফিকে তো আর একা বলা যাবে না, সবাইকে বলতে হবে। এই বলে সাগর ফোন দিল রাফির নাম্বারে। কয়েকবার রিং হতে রাফি ফোনটা রিসিভ করলো। কি রে, এই সময় তুই আবার ফোন দিলে যে? সন্ধ্যায় সবাইকে নিয়ে আমাদের বাসায় চলে আসবি, তোর সাথে একটু পার্সোনাল কথা আছে। কি পার্সোনাল কথা বলবি? আমি জানি মিমাপুকে আমার পছন্দ হয়েছে। তোরা চাইলে বিয়ের কথা ঠিকঠাক করতে পারিস। আচ্ছা, তুই আগে রাতে সবাইকে নিয়ে আমাদের বাসায় আয়, এরপর না হয় কথা বলা যাবে। আমাদের বাসায় আসতে তো কোনো সমস্যা নেই তোর, তাই না? না, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি 9টার দিকে সবাইকে নিয়ে চলে আসব। কোনো কিছু রান্না করার দরকার নেই, আন্টিকে মানা করে দিস রান্না না করতে। তারা রান্না বসিয়ে দিয়েছে, তুই সবাইকে নিয়ে চলে আসিস। পারলে কেয়া আর ফারিয়াকে নিয়ে আসিস। আচ্ছা, আমি তাদের ফোন দিয়ে জিজ্ঞাসা করে দেখি ওরা আসতে পারবে কিনা আমাদের সাথে। মেয়ে মানুষ, বুঝেছি তো, ওদের আব্বা আম্মু হয়তো দেবে না। আচ্ছা, তুই জিজ্ঞাসা করে দেখ কি বলে। না দিলে তো আর কোনো কিছু করার নেই, তোরাই চলে আসিস। হ্যাঁ, না দিলে তো আর জোর করা যাবে না, আমরাই চলে আসব। আচ্ছা, এখন তাহলে রাখলাম, আবার পরে ফোন দিব। আর আসার সময় আমাকে একটা কল দিস। ঠিক আছে, কল দিব না, এখন রাখলাম। এই বলে সাগর ফোনটা কেটে দিল। বেশ কিছুক্ষণ পর সাগর চলে আসলো নিচে। এসে দেখে সবাই রান্না করতে ব্যস্ত। এদিকে মিম সোফায় বসে বসে টিভি দেখতেছে। মিমের কাছে এসে সাগর বলতে লাগলো, কিরে মিটমিট করে হাসছিস কেন? রাফির সাথে তো তোর বিয়ে দিব না। কেন কেন রাফির সাথে আমার বিয়ে দেবে না কেন? আপু তো বিয়ের পাকা কথা বলে এসেছে, তাহলে তুই মানা করছিস কেন? আমার ইচ্ছে হয়েছে তাই আমি মানা করেছি। আর তোকে একটা কথা বলে দেই, রাফি আসলে তার সামনে যাবি না। আম্মু, আম্মু, তোমার ছেলে দেখো এসব কি বলছে।
রাফির সাথে আমার বিয়ে পুরো পাকাপাকি হয়ে গেছে, আর তোমার ছেলে এখন বলছে যে রাফির সাথে আমার বিয়ে দেবে না। সাগর তার মায়ের দিকে চোখ টিপতে বুঝিয়ে দিল যাতে তার সাথে কথা মিল রেখে কথা বলে। সাগর তোর ভাই মিম, সাগর যেটা বলবে এটাই হবে। সে যদি চায় তো তোর বিয়ে রাফির সাথে হবে, আর না চাইলে রাফির সাথে হবে না, এটাই ফাইনাল কথা। সাগর রাগে চলে গেল তার রুমে। এদিকে মিম চলে গেল রাগে তার রুমে। মিম রেগে চলে গেল তার রুমে। এদিকে সাগর মিটি করে হাসতেছে আর তারা মুখে বলতেছে, আম্মু তোমার মেয়ে অনেক বড় হয়ে গেছে, ওর জন্য আমি কিছু জিনিস বানিয়েছিলাম ওর বিয়েতে দিব বলে, সেগুলো লকারে আছে। আচ্ছা তুই তোর বোনকে কি দিবি এটা তোর ব্যাপার, সব কিছুই রান্না করেছি, আর কিছু রান্না করতে হবে নাকি? না, এগুলো দিয়ে চলে যাবে। তিশা, তোমার কাজ শেষ হলে একটু রুমে আসো তো, একটু কথা আছে তোমার সাথে। আছে, তুমি রুমে যাও, আমি আসতেছি কিছুক্ষণ পর। সাগর আর কিছু না বলে চলে গেল তার রুমে। এদিকে তিশা তার কাজ শেষ করে চলে গেল রুমে। গিয়ে দেখে সাগর বসে আছে। সাগরের পাশে গিয়ে বসতেই সাগর বলতে লাগলো, মিমের তো বিয়ে হয়ে যাইতেছে, আমরা এক কাজ করলে হয় না? আমরা না হয় বেবি নিয়ে ফেলি, কি বলো তুমি? বদমাইশ, আমাকে এটা বলার জন্য ডেকেছো তাই না? সাগর তিশাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, এমন করো কেন? আমি তো ভালো কথাই বলতেছি, কাল থেকে তো অফিসে জয়েন করব, এর কয়েক মাস পর থেকে তোমাকে আর চাকরি করতে হবে না। সো এখন বলো কি বলবে? এখন আমি কিছু বলতে পারছি না, রাত হোক, রাতে জানাবো। এখন তুমি একটু ঘুমিয়ে নাও, সারা রাত তো ওরা আসলে আবার আড্ডা দিবে। আর কোথায় খাবে তোমরা, ছাদে নাকি এখানে টেবিলে? ওরা আসলে বলবো না কোথায় খাবো, আমার সম্ভবত ছাদেই খাওয়া হবে। ও আচ্ছা, তুমি এক কাজ করো, রাফিকে ফোন দিয়ে জিজ্ঞাসা করো কোথায় খাওয়া হবে। ছাদে হলে ছাদটা তো পরিষ্কার করতে হবে তাই না? কোনো পরিষ্কার করতে হবে না, ছাদে টেবিল আছে আর ছোট্ট একটা রুমও আছে। তুমি তো ছাদে যাও নাই, তাই বলতে পারো না। আসলেই তো, আমি এ বাসায় আসার পর থেকে একবারও ছাদে যাইনি। চলো এখন একটু ছাদ থেকে ঘুরে আসি। তুমি মিমকে নিয়ে যাও, আমি এখন একটু ঘুমাই, সন্ধ্যায় আমাকে ডেকে দিও। ঠিক আছে, তাহলে ঘুমাও। সাগর ঘুমিয়ে গেল। এদিকে তিশা মিমকে নিয়ে চলে গেল ছাদে। বেশ কিছুক্ষণ দোলনায় দোল খেলে চলে আসলো নিচে। দেখতে দেখতে রাত হয়ে গেল 9টা। রাত 9টা। এমন সময় কলিং বেল বেজে উঠল। সাগর গিয়ে দরজা খুলতে দেখতে পেল তার সকল বন্ধু এবং বান্ধবীরা চলে এসেছে। কিরে সাগর, কি ব্যাপার এত রাত্রে আমাদের বাসায় আসতে বললি যে? এমনি একটা কারণ আছে, তাই আসতে বলেছি। চলো আগে খাওয়া দাওয়া করে নেই, এরপর না হয় কি কারণ সেটা বলা যাবে। ঠিক আছে, চল তাহলে। এই বলে সাগর সবাইকে নিয়ে চলে গেল ছাদে। সেই ছোট্ট রুমে সবাই বসে খাওয়া দাওয়া করে নিল। এমন সময় সাগর রাফিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রাফি, নিচে গিয়ে দেখো মিম আছে, যা ওর সাথে কথা বলে নাই, সব কিছু ফাইনাল করে আমাকে জানিয়ে দিস। সাগর, এখানে কি হচ্ছে রে? একটু বুঝিয়ে বলবি আমাদের? না বুঝিয়ে বললে বুঝবো কি করে? কি হয়েছে এখানে? ওয়েট বলতেছি এখনই। রাফি তুই যা, আমি ওদেরকে বলতেছি। রাফি চলে যেতেই সাগর সবাইকে বুঝিয়ে বলতে লাগলো কি হয়েছে। কিছুক্ষণের মধ্যে সবাই বুঝে গেল কি হবে আর কি না হবে। সবকিছু বোঝাবুঝি হতেই সাগর তাদেরকে উদ্দেশ্য করে আবারও বলতে লাগলো, তোরা কি বলিস? মিমের সাথে যদি রাফির বিয়ে দেই তাহলে ওরা দুজন সুখে থাকতে পারবে কিনা? সাগর, আমাদের থেকে তুই সব চাইতে বেশি ভালো জানিস রাফিকে, কারণ সব সময় তুই রাফির সাথে থাকিস। আর রাফি তো কোনো বাজে নেশা করে না, এটা তুই ভালো করেই জানিস। সো আমি নিশ্চিন্ত হয়ে বলতে পারি যে রাফির সাথে বিয়ে দিলে মিমাপু একদম সুখে থাকবে। হ্যাঁ, আমি এটাই চাই, আমার বোনটা যাতে সুখে থাকে, এর বেশি কিছু চাই না আমি। সাগর কথা বলতেছে সবার সাথে। এমন সময় রাফি আসলো, সাথে তিশাও আসলো। রাফিকে দেখে কিয়া একটু ভাব নিয়ে বলতে লাগলো, দেখেছিস হাসান, বিয়ের আগেই শ্বশুর বাড়ি এসে খেয়ে যাইতেছে, আর আমাদের বলতেছে যে সাগর নাকি পার্টি দিয়েছে। শালা, আমাদের বললে কি এমন হতো? তোর বিয়ে হবে, আমরা কি শুনবো নাকি যে
এমন কোনো কথা আছে আমাদের শোনাবে না? আর না শোনালে বলে দিতে পারিস এখনই আমরা তোর বিয়েতে আসবো না। আরে তোরা আমাকে ভুল বুঝছিস কেন? বিয়ে যে হবে এখনো সবাই শিওর না, তবে সাগর যদি তার সিদ্ধান্ত জানায় তাহলে সবাই বিয়ের জন্য প্রস্তুতি নেবে। সাগর, তোর যেটা ভালো হয় সেটাই কর বন্ধু, আমার সাথে হোক বা অন্য কারোর সাথে হোক। আমিও চাই মিম ভালো থাকুক। তোরা এখানে বস, আমি নিচ থেকে আসতেছি তোদের জন্য শরবত নিয়ে। এই বলে সাগর চলে গেল নিচে। এসে দেখে রাফির আব্বু আম্মু এবং তার আব্বু আম্মু বসে আছে সোফায়। সাগরকে দেখে রাফির আব্বু বলতে লাগলো, সাগর, এখন তুমি সিদ্ধান্ত দিলেই আমি কথা একটু এগিয়ে নিয়ে যেতে পারতাম। তুমি মিমের ছোট ভাই হও আর বড় ভাই হও, তোমার একটা দায়িত্ব আছে। এখন তুমি বলো কি করবে। হ্যাঁ, আমি বিয়ের জন্য রাজি। আমার বোনকে রাফির সাথে বিয়ে দিতে আমি রাজি আছি, তবে আরও কিছু কথা আছে এখানে, সেগুলো মানতে হবে আপনাদের। হ্যাঁ বলো কি কথা, আমরা তোমার সব কথা মানতে রাজি আছি। আমার বোনকে কষ্ট দিলে আমি আপনাদের 14 শিখা জেলের ভাত খাওয়াবো, এটা মনে রাখবেন। আমার বোনকে আপনার নিজের মেয়ের মতো করে দেখবেন। আপনাদের মেয়ে নেই মিম, আজ থেকে আপনাদের মেয়ে। সাগরের কথা শুনে রাফির আব্বু আম্মু হেসে ফেলো আর বলতে লাগলো, সাগর, সে আমার বাড়ির রাজরানী হয়ে থাকবে, তুমি কোনো চিন্তা করো না। সে আমার একমাত্র ছেলের বউ, আমরা তাকে কখনোই কষ্ট দিব না। আচ্ছা, এখন আপনারা বিয়ের কথাবার্তা এগিয়ে নিয়েছেন, আর বিয়েটা তাড়াতাড়ি দিলে ভালো হয়। হ্যাঁ, সাগর যা বলেছে তাই করো, বিয়েটা তাড়াতাড়ি দিলে ভালো হয়। তাহলে বিয়েটা সামনের সপ্তাহে ঠিক করা হোক, এতে আপনাদেরও সুবিধা হবে আমাদেরও সুবিধা হবে। কি বলো সাগর? হ্যাঁ, ঠিক বলেছেন, সামনের সপ্তাহে তাদের বিয়ে হবে, এটাই ফাইনাল। আম্মু শরবতগুলো আমাকে দাও, সবাই বসে আছে। আম্মু করতেছি, আপনারা কথা বলেন। ঠিক আছে। তিশা আর সাগর চলে গেল ছাদে। সবাইকে শরবত দিতে সবে শরবত খেয়ে নিল। রাত 1টায় সবাই চলে গেল যার যার বাসায়। পরের দিন থেকে রাফি আর সাগরদের বাড়িতে বিয়ের আয়োজন শুরু হলো। ডেকোরেশনে লোকেরা এসে বাড়িটা সাজাতে লাগলো। সকালে সাগর খাওয়া দাওয়া করতেছে, এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে অচেনা নাম্বার থেকে কল এসেছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে একজন লোক বলতে লাগলো, স্যার, আপনার আব্বু অ্যাক্সিডেন্ট করেছে, ছোট্টখাট্টো অ্যাক্সিডেন্ট হয়েছে, হাতে একটু আঘাত পেয়েছে, আপনি তাড়াতাড়ি অফিসে আসেন। আচ্ছা, আমি এখন আসতেছি, আব্বুকে দেখে রাখেন। এই বলে সাগর ফোনটা কেটে দিয়ে খাওয়া দাওয়া শেষ করে চলে গেল অফিসে। কেবিনের ভিতরে ঢুকতেই সাগর দেখতে পেল তার আব্বুর হাতে ব্যান্ডেজ করা। এটা দেখে সাগর বলতে লাগলো, আব্বু, তোমাকে সকালে না মানা করেছি যে অফিসে আসার দরকার নেই, তাহলে আসলে কেন তুমি? আজকে বড় একটা মিটিং ছিল, তাই আসতে হয়েছে। আর আমি কি জানতাম নাকি যে গাড়ি অ্যাক্সিডেন্ট আজকে হবে? মিটিং তো শেষ হয়েছে তাই না? এখন চলো বাসায় যাই। ম্যানেজার আঙ্কেল, আপনি 1 সপ্তাহ অফিসটা দেখে রাখেন, আর যদি কোনো কিছু কাগজপত্রে সাইন করতে হয় তাহলে আমাদের বাসায় চলে যাবেন। ওইখানে আব্বু সকল কাগজপত্র সাইন করে দিবে। ঠিক আছে স্যার। বলে সাগর তার আব্বুকে নিয়ে চলে গেল বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। সাগরের আব্বুর এই অবস্থা দেখে বলতে লাগলো, কি হয়েছে তোমার? হাতে পায়ে ব্যান্ডেজ কেন? সাগর, কি হয়েছে তোর আব্বুর? আর বলো না আম্মু, এতবার মানা করা সত্ত্বেও আব্বু অফিসে গিয়েছে। এখন দেখো, রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে, ছোটোখাটো ব্যথা পেয়েছে। এখন যদি বড় একটা অঘটন ঘটতো তাহলে কি হতো বলো তো? তোমার অফিসে যাওয়ার দরকার নেই, যা দেখার দরকার সাগর দেখে নিবে। যাও, রুমে যাও, গিয়ে রেস্ট করো। সত্যি মা, তোমার শ্বশুরের জন্য কিছু ফল আর কমলার জুস বানিয়ে নিয়ে আসো। আচ্ছা আম্মু, যাইতেছি। এই বলে তিশা চলে গেল। এদিকে সাগর সকল কিছু বুঝিয়ে দিতে লাগলো সবাইকে, কিভাবে বাড়িটা সাজাতে হবে, কিভাবে কি করতে হবে, সব কিছু বুঝিয়ে দিতেছে সবাইকে। দেখতে দেখতে বিকেল পেরিয়ে রাত হলো। খাওয়া দাওয়া করে সাগর আর তিশা চলে গেল তাদের রুমে। ফ্রেশ হয়ে বসে আছি, এমন সময় সাগর তিশাকে বলতে লাগলো, ম্যাডাম, আপনাকে কি বলেছিলাম মনে আছে তো? এখন তাহলে শুরু করা যাক। ঠিক আছে, তবে প্রথম দিনের মতো যেভাবে পারো ওইভাবেই আদর করবে। ওকে বেবি। এই বলে সাগর আস্তে আস্তে তিশার ঠোঁট জোড়া তার দখলে করে নিল।
কয়েক মিনিট ঠোঁটে কিস করতে করতে আস্তে আস্তে নামতে লাগলো নিচের দিকে। আস্তে আস্তে নিচের দিকে নামতেছে আর তিশার শরীর থেকে একটা একটা করে কাপড় খুলতেছে। জামার স্যালাউটটা খুলে ফেলে দিল নিচে। তিশার পরনে শুধু লাল রঙের একটা বিড়া পরা, আর কোনো কিছুই নেই। আস্তে আস্তে সাগর তিশার নাভির দিকে চুমু দিতে দিতে এগিয়ে যাইতেছে। বেশ কয়েকটা চুমু দিতেই তিশা কেঁপে উঠে সাগরকে জড়িয়ে দিল। এদিকে সাগর তিশাকে আরো উত্তেজিত করার জন্য কিস করতেছে ঘাড়ে এবং অন্যান্য জায়গায়। বাকিটা ইতিহাস। সাগর তার কাজ শেষ করে তিশার বুকের উপর ঘুমিয়ে গেল। পরদিন সকাল 7টা। দুজন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেল নিচে। দেখতে দেখতে কেটে গেল 4 দিন। বেশ সুন্দরভাবে বাড়িটা সাজানো হয়েছে। আত্মীয় স্বজনরা আসতে লাগলো বাড়িতে। এদিকে মিম সবার সাথে বসে আড্ডা দিতেছে। সাগর মিমের কাছে আসলো আর বলল, এই মিম একটু শুনে যা তো। বলো ভাইয়া, কি হয়েছে? রাফি কি তোকে ফোন দিয়েছিল নাকি ওর ফোন বন্ধ বলতেছে? হ্যাঁ, 5-7 মিনিট আগে ফোন দিয়েছিল। আমাকে বলেছে যে ওর ফোনে চার্জ নেই, এজন্য ফোনে চার্জ দিয়েছে। কেন, বেশি প্রয়োজন নাকি? না, তেমন প্রয়োজন না, এমনিতেই ফোনে পাচ্ছি না তো তাই জিজ্ঞেস করলাম। আচ্ছা, গিয়ে আড্ডা দে তুই। সাগর চলে গেল ওইখান থেকে। এদিকে বাড়ির সবাই কাজ করতেছে। কাজ শেষ করতে করতে রাত হয়ে গেল। দেখতে দেখতে কেটে গেল আরো 3টি দিন। অবশেষে বিয়ের দিন চলে আসলো। আজকে মিম আর রাফির বিয়ে। সবাই আনন্দ ফুর্তি করতেছে। এদিকে সাগর খাবারের দিকটা খেয়াল রাখতেছে। বাবুজিরা রান্না করতেছে। তাদের কি কি লাগবে সাগর সেগুলো দিয়ে দিতেছে। দুপুর 1টার মধ্যেই রান্না শেষ হয়ে গেল। আস্তে আস্তে বরযাত্রী আসতে লাগলো। সবাইকে খাওয়ানোর পর জ্যামিকে খাবার দিল। খাওয়া দাওয়া শেষ হতেই কাজী এসে তাদের বিয়ে পড়িয়ে দিয়ে চলে গেল। বিদায়ের সময় মিম প্রচুর কান্না করছিল সবাইকে জড়িয়ে ধরে। সাগর রাফির হাতে মিমকে তুলে দিয়ে বলতে লাগলো, রাফি, মিম আমার ছোট্ট বোন। সে এই বাড়ির রাজকন্যা ছিল, এখন তোর বাড়ির বউ হয়ে গেছে। আমার বোনটাকে কষ্ট দিস না কখনোই। চিন্তা করিস না বন্ধু, তোর বোন এই বাড়ির রাজকন্যা ছিল, আমার বাড়িতে রাজরানী হয়ে থাকবে। এই বলে রাফি মিমকে নিয়ে গাড়িতে চলে যাবে। একটার পর একটা গাড়ি বের হতে লাগলো গেট দিয়ে। কিছুক্ষণের মধ্যেই সব গাড়ি চলে গেল। আস্তে আস্তে আত্মীয় স্বজনরাও যেতে লাগলো বাড়ি থেকে। সবাই বসে আছে ড্রয়িং রুমে। এমন সময় ডেকোরেশনের লোকেরা এসে বলতে লাগলো, ভাই, আমরা কি বাড়ির সব কিছু খুলে ফেলবো নাকি রাখবেন আরো 2-3 দিন? এই বাড়ি 1 সপ্তাহ এইভাবেই থাকবে, কোনো কিছু করার প্রয়োজন নেই। 1 সপ্তাহ পরে সে আপনারা খুলে নিয়ে যাবেন। ঠিক আছে, তাহলে আমরা রান্নার সকল জিনিসপত্র নিয়ে চলে যাই। ওইগুলো তো আর কাজে লাগবে না। হ্যাঁ, ওইগুলো নিয়ে চলে যান, এগুলোর দরকার নেই। ডেকোরেশনে লোকেরা চলে গেল। সাগরের তিশা চলে আসলো রুমে। ফ্রেশ হয়ে বসে আছে। এমন সময় তিশা বলতে লাগলো, সাগর, মেয়ে যখন হয়েছে তখন তো একদিন না একদিন ও বাড়ি ছেড়ে যেতেই হবে, তাই না? সো চিন্তা করে লাভ নেই, এক্ষুনি ঘুমিয়ে পড়ো। আমি আম্মু আব্বুকে রুমে দিয়ে আসতেছি। ঘুমাও তুমি। ঘুমিয়ে গেল। দেখতে দেখতে কেটে গেল 2 দিন। আজকে রাফি আর মিম আসবে, তাই বাড়িতে রান্নার আয়োজন চলতেছে। সকল কিছু রান্না করা শেষ হতেই এমন সময় কলিং বেল বেজে উঠল। তিশা গিয়ে দরজা খুলতেই দেখে রাফি আর মিম দাঁড়িয়ে আছে। তাদের দেখে জড়িয়ে ধরে বলতে লাগলো, আরে ভেতরে আসো, ভেতরে আসো। কেমন আছো সেটা বলো। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাবি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। রাফি আর মিম চলে গেল ঘরের ভিতর। এমন সময় মিম তিশাকে জিজ্ঞেস করতে লাগলো, আচ্ছা ভাবি, ভাইয়া কোথায়? ভাইয়াকে তো দেখছি না। তোমার ভাইয়া অফিসে গেছে, একটু পর চলে আসবে। তোমরা ফ্রেশ হয়ে আসো। মিম আর রাফি ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। বেশ কিছুক্ষণ পর সাগর আসলো বাসায়। সবাই খাওয়া দাওয়া করে আড্ডা দিতে লাগলো। দেখতে দেখতে কেটে গেল আরো 3টি মাস। রাতে তিশা বিছানে শুয়ে আছে। এমন সময় তিশা বলতে লাগলো, সাগর, আমার না কয়েকদিন ধরে অনেক বমি বমি আসতেছে, মাথাটাও কেমন যেন ঝিম ধরে আছে। কালকে একটু সময় হবে, ডাক্তারের কাছে যাব। ঠিক আছে, কালকে 12টায় আমি এসে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আমার পরিচিত ডাক্তার আছে। ঠিক আছে। সাগর তিশাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে সাগর রেডি হয়ে চলে গেল অফিসে। সকল কাজ শেষ করে দুপুর 12টায় চলে আসলো বাসায়।
তিশাকে নিয়ে হাসপাতালে চলে গেল। ডাক্তার কয়েকটা রিপোর্ট দিয়েছে, ওইগুলো শেষ হতেই তিশা আর সাগর চলে গেল কফি শপে, কারণ রিপোর্ট আসবে 2 ঘন্টা পর। 2 ঘন্টা কফি শপে থেকে চলে আসলো আবার ডাক্তারের কেবিনে। দুজন চেয়ারে বসে আছে, এমন সময় ডাক্তার মুচকি হাসি দিয়ে বলতে লাগলো, সাগর, তোমাদের জন্য খুশির খবর আছে। তোমাদের নতুন অতিথি আসছে, মানে তিশা এখন প্রেগনেন্ট আর 3 মাস পর বেবি হবে। ধন্যবাদ ডাক্তার। সাগর তিশাকে নিয়ে খুশি মনে চলে গেল মিষ্টির দোকানে। কয়েক কেজি মিষ্টি নিয়ে চলে গেল বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। সাগরের হাতে এত মিষ্টির প্যাকেট দেখে বলতে লাগলো, কিরে সাগর, এত মিষ্টির প্যাকেট? বাড়িতে কি মেহমান আসবে নাকি? হ্যাঁ আম্মু, বাড়িতে নতুন অতিথি আসবে, তবে আজকে না 3 মাস পর। তার মানে তিশা প্রেগনেন্ট? হ্যাঁ আম্মু, তিশা প্রেগনেন্ট। সাগরের আম্মু তিশাকে জড়িয়ে ধরল। সন্ধ্যায় তিশার আব্বু আম্মু আসলো, রাতে রাফি আর মিমো চলে আসলো। সবাই খুশি। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে গেল রুমে। তিশাকে আগে থেকে বেশি কেয়ারিং শুরু করে দিয়েছে সাগর। যখন যেটা লাগবে সেটাই এনে দিতেছে তিশাকে। দেখতে দেখতে কেটে গেল 3টি মাস। রাতে তিশা তার পেটে 2 হাত রেখে বসে বসে সাগরকে বলতেছে, আমাদের বেবিটা যে কবে আসবে আল্লাহ ভালো জানে। এটা বলতে না বলতেই তিশা জোরে চিৎকার করে উঠল। তিশার এমন চিৎকারে পুরো বাড়ি জেগে উঠল। নিচ থেকে সাগরের আব্বু আম্মু চলে আসলো সাগরের রুমে। কিরে সাগর, কি হয়েছে? তিশা এভাবে চিৎকার করে উঠলো কেন? আম্মু, আমিও বুঝতে পারছি না, হঠাৎ তিশা চিৎকার করে উঠেছে। তিশা, তোমার কি হয়েছে? চিৎকার করে উঠলে কেন? সাগর, আমার পেটে খুব ব্যথা করতেছে, প্লিজ তুমি কিছু একটা করো। সাগর, তিশাকে আর বাসায় রাখা যাবে না, চল এখনই হাসপাতালে নিয়ে যাই, দেরি হলে পরে আরো সমস্যা হবে। আম্মু চলো। সাগর তিশাকে কোলে তুলে নিয়ে চলে গেল নিচে। গাড়িতে বসিয়ে দিতেই সাগরের আব্বু ড্রাইভিং করে নিয়ে যেতে লাগলো হাসপাতালে। বেশ কিছুক্ষণের মধ্যে চলে আসলো সবাই হাসপাতালে। তিশার এমন অবস্থা দেখে নার্স বলতে লাগলো, ওনাকে এখনই অপারেশন করাতে হবে। আশা, তুমি ডাক্তার সুজয়কে দেখে নিয়ে আসো, তাড়াতাড়ি ওনাকে আমরা অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছি। এটা শুনে আরেকটা নার্স দৌড়ে চলে আসলো ডাক্তারের রুমে। বেশ কিছুক্ষণ পর একজন ডাক্তার যেতে লাগলো অপারেশন থিয়েটারের ভিতরে। অপারেশন থিয়েটারের দরজা বন্ধ হয়ে গেল। প্রায় 30 মিনিট পর এক এক করে 2টা বাচ্চার কান্না শব্দ গেল। প্রায় 30 মিনিট পর এক এক করে 2টা বাচ্চার কান্নার শব্দ শুনে গেল। সাগর বসে আছে বেঞ্চে। বেশ কিছুক্ষণ পর নার্স সবাইকে চমকে দিয়ে 2টা বেবি নিয়ে হাজির হলো তাদের সামনে আর বলতে লাগলো, এই নিন, আপনাদের টুইন বেবি হয়েছে, একটা ছেলে আর একটা মেয়ে। আমাদের মিষ্টি খাওয়ান তাড়াতাড়ি। মিষ্টি তো অবশ্যই খাওয়াবো, তার আগে বলেন আমার স্ত্রী কেমন আছে? আপনার স্ত্রী এখন সুস্থ আছে, ওনাকে কেবিনে শিফট করা হবে, একটু পর তখন গিয়ে দেখা করতে পারবেন। ঠিক আছে নার্স। সাগর তার 2টা বেবিকে কোলে নিয়ে দেখতে লাগলো আর চুমু দিতে লাগলো। সবাই খুশি সাগরের 2টা বেবি পেয়ে। বেশ কিছুক্ষণ পর তিশাকে কেবিনে শিফট করা হলো। সাগর তিশার পাশে বসে আছে। এমন সময় তিশা চোখ খুলল। তিশা চোখ খুলেই বলতে লাগলো, সাগর, আমার বেবি কোথায়? আমি আমার বেবিদের দেখবো। আমাদের বেবি বাইরে আছে আম্মু আব্বুর কাছে, আমাদের টুইন বেবি হয়েছে। সত্যি? হ্যাঁ সত্যি। এই বলে সাগর তিশার কপালে চুমু দিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর সাগরের আব্বু আম্মু এবং তিশার আব্বু আম্মু বেবি নিয়ে আসলো। তিশার পাশে শুইয়ে দিয়ে বলতে লাগলো, বেয়াই চলেন আমরা একটু বাইরে যাই, ওরা কথা বলুক। আম্মু বাইরে যেতে হবে না, এখানেই থাকো। সবাই কথা বলতেছে। তিশা তার বেবিদের আদর করতেছে বারবার। এমন সময় সাগর বলে উঠল, ওদের নাম কি রাখবে? ছেলে বাবুর নাম রাখবো সামির আর মেয়ে বাবুর নাম রাখবো সামিয়া। বেশ সুন্দর নাম। সবাই খুশি। সাগর তিশার কপালে চুমু দিল। তাদের এই সুন্দর সংসার যাতে সুখী হয় আপনারা দোয়া করবেন। আজকের গল্পটা এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।